এটাই তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিবিদরা যারা আছে তারা আমাদের দেশটাকে তাদের বাপের তালুক ভাবে। 15 বছর ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে বাংলাদেশ থেকে সাইফন করে বাইরে নিয়ে চলে গেছে। ওকে, আপনি আমার এমপি হবেন, আপনার ব্যক্তিগত অর্জন কি? শেখ হাসিনা একবার প্রেস কনফারেন্স বলেছিলেন যে শেখ রেহানা, উনি বলছেন যে আমার বোন শেখ রেহানা বললেন যখন কেন তুমি এত লোকে আশ্রয় দিলা, তো শেখ রেহানা নাকি বলেছেন যে আপা তুমি এই বাংলাদেশে 16 কোটি মানুষকে খাওয়াচ্ছ আর 10 লাখ লোককে খাওয়াতে পারবো না। এটাই তো আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাজনীতিবিদরা যারা আছে তারা আমাদের দেশটাকে তাদের বাপের তালুক ভাবে। মানে তারা যে চাকর জনগণের, এই জিনিসটা তারা মনে রাখতে চায় না। তো মানে আমাদের পলিটিক্যাল মানে এই সমস্যাটা কেন তো লিঙ্গারিং হচ্ছে, তার একটা বড় সমস্যা হচ্ছে আমাদের পলিটিশিয়ান যারা আছে এরা খুবই নিম্ন মানে মানসিকতার হয়ে থাকে। যেমন একজন ধরেন নোবেল প্রাইজের জন্য দৌড়াদৌড়ি করতেছে, আজকে তো ডক্টর ইউনূসের নোবেল প্রাইজের দরকার নাই, উনি কিন্তু ঠিকই মনে করেন যে জাতিসংঘের মহাসচিবকে নিয়ে আসতেছেন। তো গত 15 বছর ধরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে প্রতি বছর $16 বিলিয়ন করে বাংলাদেশ থেকে সাইফন করে বাইরে নিয়ে চলে গেছে, পাচার করে নিয়ে চলে গেছে, হিউজ। তো এখনকার পরিস্থিতিতে যেটা হয়েছে যে বাংলাদেশের জনগণ কিন্তু এই জায়গাটাতে চেঞ্জ চাচ্ছে। ডক্টর ইউনূসের সরকার একটা জিনিসে বাঙালির এবং আমাদের ভোটারদের মানসিকতা একটা প্রচণ্ড রকম চেঞ্জ নিয়ে আসা শুরু করছে অলরেডি। আমাদের ধারণা যে ভবিষ্যতে যেই প্রধানমন্ত্রী হোক বাংলাদেশের, তাকে কিন্তু কম্পেয়ার করা হবে ডক্টর ইউনূসের সাথে। কারণ আমাদের স্মৃতিতে এই মুহূর্তে সবচেয়ে সাকসেসফুল প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী যাই বলি, সেটা কিন্তু ডক্টর ইউনূস। এই স্বল্প সময়ে উনি যতগুলো কাজ করছেন তার প্রেক্ষিতে যদি আমরা ধরি, আরেকটা জিনিসের কম্প্যারিজন হবে, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে আমাদের লিডারশিপ লেভেলটাতে যদি শিক্ষিত, মার্জিত, ভদ্র, সুশৃঙ্খল এবং ব্যক্তিগতভাবে অর্জন সম্পন্ন লোক আনা হয়, তাহলে আসলে ওভারঅল কিন্তু পরিস্থিতিতে একটা পজিটিভ চেঞ্জ আসে। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। সুতরাং বাংলাদেশের মানুষ কিন্তু এখন আসলে ওইটা থেকে সরে আসতেছে, যে তারা এখন কোশ্চেন করতেছে যে ওকে, আপনি আমার এমপি হবেন, আপনার ব্যক্তিগত অর্জন কি, আপনি কি কতটুকু পড়াশোনা করছেন, আপনি কি মাস্টার্স লেভেল পর্যন্ত গেছেন কিনা, অনার্স লেভেল পর্যন্ত গেছেন কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যে আপনার ব্যক্তিগত ভাবে আপনার ফ্যামিলিকে আপনি চালাতে পারেন কিনা, ম্যানেজ করতে পারেন কিনা, নাকি আপনি ব্যক্তিগতভাবে চরিত্রহীন এবং মানে লম্পট টাইপের মানুষ। দেন তারা দেখার চেষ্টা করে যে আপনার আসলে এক্সপিরিয়েন্স কতদূর আছে, মানে কয়টা প্রজেক্ট আপনি চালাইছেন, সরকারি হোক বেসরকারি হোক, আপনি 10 জন 20 জন লোক কি আপনি চালায়া অভিজ্ঞতা আছে কিনা, আপনি কি ইন্টারন্যাশনাল যে পলিটিক্সটা, এই যে আমরা রোহিঙ্গা পলিটিক্স নিয়ে কথা বলতেছি, যে চায়না এবং ইন্ডিয়ার ইন্টারেস্টে আমরা আসতেছি, এই যে চাইনিজ এবং ইন্ডিয়ান ইন্টারেস্ট, এই ইন্টারেস্টটাকে আপনি লোকাল কনটেক্সটে আপনার কনস্টিটিউয়েন্সি যেটা আছে ওখানে আপনি রিলেট করতে পারেন কিনা, এবং গ্লোবাল যে ট্রেন্ড আছে, স্টার্লিং বাংলাদেশে আসবে, এটা আপনার এলাকার জন্য কি কাজে লাগবে, ওই প্ল্যানটা আপনি করতে পারেন কিনা। এখন কিন্তু ভোটাররা আসলে ওভাবে ভাবতে শুরু করছে। যে চীন এবং ভারতের যে ভূমিকার কথা বলছেন, তারা আসলে তাদের স্বার্থ তো মিয়ানমারে আছে, চীনের কিন্তু অনেক ইনভেস্টমেন্ট সেখানে আছে, ভারতও কিছু কিছু জায়গায় কি বলে ইন্টারফেয়ার বা তাদের কিছু ইনভেস্টমেন্ট তাদেরও আছে, তাদেরও কিছু স্বার্থ আছে। এবং আমরা কিন্তু এটাও জানি আরাকানে কিন্তু তারা সরাসরি না হলেও গোপনে হলেও তারা কিন্তু আরাকান আর্মির সাথেও যোগাযোগ করছে। অবশ্যই অবশ্যই। এই চীন ও ভারত এখানে কি ভূমিকা রাখতে পারে? এর আগের কোশ্চেনও যেটা ছিল যে চীন ভারত আমাদেরকে কতটা হেল্প করতে পারে অথবা করবে কিনা আদৌ। প্রথমতই আমি ওই কোশ্চেনের শুরুতেই যে কথাটা বলেছিলাম সেটা হচ্ছে যে বাংলাদেশকে মানে রোহিঙ্গা সংক্রান্ত ব্যাপারে চীন এবং ভারত তখনই হেল্প করবে যখন বাংলাদেশ এই যে এখন যেভাবে স্ট্র্যাটেজিক্যালি ম্যানুভার করছে, এই সক্ষমতা যখন বাংলাদেশ অর্জন করবে। এতদিন আমরা পারিনি এই কারণে, সেটা হচ্ছে যে অন্য কারণ, মানে পলিটিক্যাল উইলটা ছিল ভিন্ন, নোবেল পাবো তারপরে ভেবে দেখব। এখন তো আর ওইটা নাই, এখন আর্জেন্সি হচ্ছে যে আমাদের এই ঝামেলা থেকে দ্রুত বের হয়ে আসা দরকার। আমরা এত উন্নতি ইকোনমির না, মানে যতই বলুক যে ওই $6 অথবা মানে $16 করে আসতেছে, বাংলাদেশ সরকারের কিন্তু একটা বিশাল ব্যয় হয় এই মানে রোহিঙ্গাদেরকে ক্যাম্পের ভিতরে রাখার জন্য। চায়নার স্টেকটা খুব ইন্টারেস্টিং। চায়না আপনার কাছে অস্ত্র বিক্রি করবে, আমার কাছে অস্ত্র বিক্রি করবে,
তার কিন্তু ব্যবসার ক্ষেত্রে তার কোনো মানে কারো প্রতি পক্ষপাতিত্ব নাই। এটাও আমরা দেখেছি যে আমরা মানে মিয়ানমারের বিরুদ্ধে যদি কখনো যুদ্ধ লাগে সেই জন্য আমরা যখন একটা অস্ত্র কিনছি, এই অস্ত্রেরই সমাধান আবার মিয়ানমারের কাছে ওরা বিক্রি করছে। সুতরাং চায়নার আসলে এই ব্যাপারে কোনো দায় নাই, সে ব্যবসা বোঝে। সে যদি আরাকান আর্মির কাছে ব্যবসা পায়, আরাকান আর্মির এই অস্ত্রপাতি কোত্থেকে আসতেছে, এগুলো সব চায়নাই দিচ্ছে। আরাকান আর্মি যে আজকে আরাকান দখল করে ফেলতেছে, এটা তো চায়নার ফান্ডিংই হচ্ছে। আর ওদিকে ধরেন যে পুরো মিয়ানমার বাহিনীও কিন্তু চায়নাই সাজায় দিচ্ছে। সো দিস ইজ চায়না। চাইনিজ ইন্টারেস্ট ওখানে যেটা আছে যে তাদের কালাদান পোর্ট এবং অন্যান্য যে জায়গাগুলো আছে ওই জায়গাগুলোতে ওরা যে সি অ্যাক্সেসটা চাচ্ছে মিয়ানমারের মধ্য দিয়ে, এইটা ওদের প্রায়োরিটি, বিকজ এটা বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ। ও যে মানে রিং অফ পার্ল যেটা করার চেষ্টা করতেছে, ওখানেও ধরেন এটা খুব ইম্পর্টেন্ট। সুতরাং তাদের কাছে রোহিঙ্গা রিপ্যাট্রিয়েশন ইজ নট দ্যাট ইম্পর্টেন্ট রাইট নাও, কারণ বাংলাদেশের রোহিঙ্গা রাখতেছে, বাংলাদেশ মানে ইন্টারন্যাশনাল ফান্ড পাচ্ছে ওদেরকে থাকা খাওয়ার জন্য, এবং চায়না হয়তো মনে করে যে নিজস্ব আরাকানে থাকার চেয়ে ক্যাম্পে রোহিঙ্গারা যারা আছে তারা হয়তো আরামেই আছে, সুতরাং তাদের এই মুহূর্তে কোনো গাত্রদাহ অথবা এটা নিয়ে দুশ্চিন্তার কারণ নেই। ইন্ডিয়া এখানে যেটা ডিপ্লোম্যাটিক্যালি প্লে করে সেটা হচ্ছে যে ইন্ডিয়া মিয়ানমারকে চাপে রাখে রোহিঙ্গাদের ব্যাপারটা দিয়ে, যে তুমি যদি আমার কথা মতো কাজ না করো, তুমি যদি তোমার কিছু ব্যবসার স্টেক আমাকে না দাও, তাহলে আমি বাংলাদেশকে হেল্প করব রোহিঙ্গা প্রেশারটা ক্রিয়েট করার জন্য। সো এই হচ্ছে দুইজনের মানে বড় দাগে, আমি একদম ডিটেইলসে গেলাম না, বড় দাগে এদের আন্ডারস্ট্যান্ডিং। ইভেন ইন্ডিয়াতে কিন্তু রোহিঙ্গা আছে, সেটা খুবই কম, সেটা অ্যারাউন্ড 40,000 আছে। বাট 40,000-এর ভিতরে আপনি অবাক হবেন জানলে, কিছু অংশ আছে হরিয়ানায়, কিছু অংশ আছে কাশ্মীরে, কিছু অংশ আছে হায়দ্রাবাদে। ওরা কিন্তু ভাগ করে ফেলছে, আচ্ছা একত্রে থাকতে দেয়। আমরা একদম শেষ করব এখন, যদি 1-2 মিনিটে খুবই সংক্ষেপে আমরা সাম আপ করেন, তাহলে আমাদের সমাধান কি আদৌ হবে কিনা? নাম্বার 1, ইউনাইটেড নেশনস যদি উদ্যোগ নেয় যে মিয়ানমারকে বাধ্য করা হবে, যেমন সোমালিয়া এবং কঙ্গোর ক্ষেত্রে বাধ্য করা হয়েছিল যে তুমি ওখানে শান্তিরক্ষা মিশন পরিচালনার সুযোগ দাও, তাহলে আন্তর্জাতিক শান্তিরক্ষীরা যদি মিয়ানমারে যায় এবং মিয়ানমারে গিয়ে ফার্স্ট একটা সেফ জোন ক্রিয়েট করতে হবে। আমাদের এখানে যেরকম 8,000 স্কোয়ার একর জায়গা ধরে একটা এরিয়া ক্যাম্প করা হয়েছে, এর কম বেশি এর চেয়ে বড় ছোট একটা এরিয়া আগে সেফ জোন করতে হবে। দেন একটা সেফ করিডোর যদি করা যায়, সেফ করিডোর দিয়ে এদেরকে টোটালি পাস করতে হবে ওদের দেশে, এবং জাতিসংঘের শান্তিরক্ষীদের দিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে যতক্ষণ পর্যন্ত তারা নিজ নিজ জায়গায় ফিরে গিয়ে স্টেবল না হতে পারে, এবং তাদের নাগরিকত্ব সংক্রান্ত যে সকল সমস্যা আছে এই সমস্যাগুলো যতক্ষণ পর্যন্ত শেষ না হয়। দিস ইজ নাম্বার 1। নাম্বার 2, ইন্টারন্যাশনাল কমিউনিটির যদি সাপোর্ট থাকে তাহলে হয়তো এই সমস্যাটা সমাধান করা সম্ভব। আরেকটা অংশের যেটা সম্ভব সেটা হচ্ছে যে ইয়ামাশিতা স্ট্যান্ডার্ড বলতে একটা স্ট্যান্ডার্ড আছে, যেখানে যার মাধ্যমে, আমি ব্যাখ্যা এখন আর যাব না, যার মাধ্যমে মিয়ানমারের সামরিক জান্তা যারা এই এথনিক ক্লিনজিংয়ের সাথে সরাসরি জড়িত বলে প্রমাণ আছে, তাদেরকে আন্তর্জাতিক আদালতে বিচার শুরু করা যেতে পারে।